রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে সীমান্তে 800 কোটি টাকা সহ গ্রেফতার ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতীয় সীমান্তের কাছে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় 800 কোটি টাকার নগদ, সোনা, দামি মালামাল এবং বিদেশি মুদ্রা। রাত 11:45 বেনাপোল পেট্রাপোল সীমান্তের কাছে 0 পয়েন্টের নিকটবর্তী একটি গোপন রাস্তায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ডক্টর ইউনূসকে আটক করা হয়। এবার ডক্টর ইউনূসের সকল অপকর্ম ফাঁস করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতিকে সরিয়ে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চেয়েছিল তৎক্ষণাৎ ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চেয়েছিলেন ক্ষমতার জোরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিতে, এমনকি রাষ্ট্রপতিকে মানসিক চাপ সহ বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন, সমন্বয়হীনতা এবং চরম অবমাননার অভিযোগ তুলেছেন। আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি, আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে। এই ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কি এমন ঘটেছিল যে 3বার দায় মুক্তি দিতে হচ্ছে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি যে ভাঙা হয়েছে, কয়েকবার ভাঙা হয়েছে, সেটা কার ইন্ধনে, দেশি বিদেশি কার ইন্ধনে সেটা বারবার ভাঙা হলো? এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটাকে হতে দিবে? কারণ সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল? ভারতে অবস্থানরত নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসার ক্ষেত্রে তার যে আত্মবিশ্বাসী মনোভাব তারা লক্ষ্য করেছেন, তাতে তারা নিশ্চিত যে কোনো ধরনের গ্রিন সিগন্যাল তিনি পেয়েছেন। আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেব, শীঘ্রই আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশে ফিরছেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠে যাচ্ছে? তবে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিও আলোচনা দেখে আসি। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে সীমান্তে 800 কোটি টাকা সহ গ্রেফতার ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতীয় সীমান্তের কাছে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় 800 কোটি টাকার নগদ, সোনা, দামি মালামাল এবং বিদেশি মুদ্রা। রাত 11:45 বেনাপোল পেট্রাপোল সীমান্তের কাছে 0 পয়েন্টের নিকটবর্তী একটি গোপন রাস্তায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ডক্টর ইউনূসকে আটক করা হয়। এবার ডক্টর ইউনূসের সকল অপকর্ম ফাঁস করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতিকে সরিয়ে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চেয়েছিল তৎক্ষণাৎ ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চেয়েছিলেন ক্ষমতার জোরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিতে, এমনকি রাষ্ট্রপতিকে মানসিক চাপ সহ বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন, সমন্বয়হীনতা এবং চরম অবমাননার অভিযোগ তুলেছেন। আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি, আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে। এই ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কি এমন ঘটেছিল যে 3বার দায় মুক্তি দিতে হচ্ছে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি যে ভাঙা হয়েছে, কয়েকবার ভাঙা হয়েছে, সেটা কার ইন্ধনে, দেশি বিদেশি কার ইন্ধনে সেটা বারবার ভাঙা হলো? এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটাকে হতে দিবে? কারণ সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল? ভারতে অবস্থানরত নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসার ক্ষেত্রে তার যে আত্মবিশ্বাসী মনোভাব তারা লক্ষ্য করেছেন, তাতে তারা নিশ্চিত যে কোনো ধরনের গ্রিন সিগন্যাল তিনি পেয়েছেন। আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেব, শীঘ্রই আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশে ফিরছেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠে যাচ্ছে? তবে এবার ডক্টর ইউনূসের সকল অপকর্ম ফাঁস করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতিকে সরিয়ে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চেয়েছিল তৎক্ষণাৎ ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চেয়েছিলেন ক্ষমতার জোরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিতে, এমনকি রাষ্ট্রপতিকে মানসিক চাপ সহ বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। কালের কণ্ঠকে দেওয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এমন কিছু তথ্য সামনে এনেছেন যা শুধু চমকপ্রদই নয়, বরং রাষ্ট্র পরিচালনার অভ্যন্তরীণ বাস্তবতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই যে ডক্টর ইউনূস সংবিধান লঙ্ঘন করলেন, এতে করে তার কি শাস্তি হতে পারে? জানলে অবাক হবেন। সংবিধান লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তবে ডক্টর ইউনূসের বেলায় তিনি কি শাস্তি পাবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। তো চলুন শুরু থেকেই ঘটনাটি বিশ্লেষণ করি। 2024 সালের আগস্ট মাস, ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে তৎক্ষণাৎ ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। শেখ হাসিনা কি যথাযথভাবে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন,
নাকি তিনি দেশ ত্যাগের আগে সেই সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করেননি। বিভিন্ন সূত্র ভিন্ন ভিন্ন তথ্য দেয়। কেউ বলেন তিনি পদত্যাগ করেছেন, আবার কেউ বলেন তিনি পদত্যাগপত্র জমাই দেননি। এই বিতর্ক নতুন মাত্রা পায় যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে বলেন তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি কিংবা এখনো দেখেননি। এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তার রাষ্ট্রপতির নিকট পেশ করতে হয়। সেই প্রক্রিয়া ছাড়া ক্ষমতা হস্তান্তর সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এর মধ্যেই তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট। যদিও আদালত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য রায় দিয়েছেন, তবে সেই সরকার মাত্র 3 মাসের জন্য। সংবিধানে স্থায়ী তত্ত্বাবধায়ক সরকার নেই, কিন্তু যে প্রক্রিয়ায় ডক্টর ইউনূস সরকার 18 মাস ক্ষমতায় ছিলেন তার বৈধতা আনা হয় সুপ্রিম কোর্টের মহামতের ভিত্তিতে। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উদ্ভূত ও জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। সেই মতামতের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এখানে মুখ্য ভূমিকা পালন করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেই, অর্থাৎ ইউনূস সরকার প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রপতির সাংবিধানিক উদ্যোগের মাধ্যমে। কিন্তু এখানেই আসে নাটকীয় মোড়। অভিযোগ উঠছে পরবর্তীতে সেই ইউনূস সরকারই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী ইউনূস সরকারের আমলে তাকে অপসারণের একাধিক পরিকল্পনা করা হয়েছিল। রাজনৈতিক দল ও ছাত্র জনতার কিছু অংশের চাপকে সামনে রেখে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি সরাসরি চক্রান্ত করে একজন সাবেক প্রধান বিচারপতিকে অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে বসানোর পরিকল্পনাও করা হয়েছিল। তবে সেই সাবেক প্রধান বিচারপতি নিজেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। যদি এটি সত্য হয় তাহলে এটি কেবল রাজনৈতিক পদক্ষেপ নয়, এটি রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোকে পাশ কাটিয়ে ক্ষমতার পুনর্বিন্যাসের চেষ্টা। রাষ্ট্রপতির আরেকটি গুরুত্বপূর্ণ অভিযোগ, ইউনূস সরকার বঙ্গভবনকে প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছিল। রাষ্ট্রপতির প্রেস উইং সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়। প্রেস সেক্রেটারি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সবাইকে সরিয়ে দেওয়া হয়। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি রাতারাতি নামিয়ে দেওয়া হয়। জাতীয় দিবসের কোরপত্রে রাষ্ট্রপতির বাণী প্রকাশ বন্ধ করে দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একবারও বঙ্গভবনে আসেননি, বিদেশ সফরের কোনো রিপোর্টও দেননি। এখানে সংবিধানের 145 ক অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনুচ্ছেদ অনুসারে বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা বাধ্যতামূলক। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অভিযোগ করেছেন এই 18 মাসে ডক্টর ইউনূস 15 থেকে 20 বার বিদেশে গিয়েও কোনো রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দেননি। কোনো চুক্তির বিষয়েও রাষ্ট্রপতিকে কিছু জানাননি। এটি নিছক প্রটোকল ভঙ্গ নয়, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা অমান্য করা। যদি এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে ডক্টর ইউনূস অবশ্যই শাস্তির সম্মুখীন হতে পারেন। এটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এটি সাংবিধানিকভাবে গুরুতর অভিযোগ। সংবিধান লঙ্ঘনের শামিল যদি এই অভিযোগ প্রমাণিত হয়, ডক্টর ইউনূস অবশ্যই শাস্তির সম্মুখীন হবেন। আপনারা জানলে আরেকটু অবাক হবেন, এই সংবিধান লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু হতে পারে। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের সরকার পরিচালনায় সাংবিধানিক ধারাবাহিকতাকে সম্পূর্ণ অকার্য করার চেষ্টা করেছিলেন, এমনটাই অভিযোগ রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি যদি অপসারিত হতেন তাহলে একটি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো। সেই সময় দেশের জবাবদিহিতা ভেঙে পড়তো। যে কেউ যে কোনো কিছু করে ফেলতে পারত, শাস্তির ভয় থাকতো না। রাষ্ট্রবিরোধী গোষ্ঠী, জঙ্গি সংগঠন সবাই সুযোগ নিতে পারত, দেশ অস্থিতিশীল হয়ে পড়ত। এই পরিস্থিতিতে বিএনপি স্পষ্ট অবস্থান নেয় রাষ্ট্রপতিকে অপসারণের বিরুদ্ধে। বিএনপির শীর্ষ নেতৃত্ব, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্রপতির পাশে ছিলেন। রাষ্ট্রপতির সাক্ষাৎকারে উঠে এসেছে সবচেয়ে কঠিন সময়ে বিএনপি সাংবিধানিক মূল্যবোধ রক্ষা করেছে, যেখানে ইউনূস সরকার তা ভঙ্গ করার জন্য উঠে পড়ে লেগেছিল। এটি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রশ্ন হলো, ইউনূস সরকার কেন এমন করত? বিশ্লেষকরা বলছেন, হয়তো রাষ্ট্রপতিকে নামমাত্র একটি পদে রেখে কার্যত সব ক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করার পরিকল্পনা ছিল। রাষ্ট্রপতির দৃশ্যমান গুরুত্ব কমিয়ে দিলে ভবিষ্যতে তাকে সরিয়ে দেওয়া সহজ হতো। কিন্তু ইউনূস সরকার হয়তো ভুলে গিয়েছিল তারা প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতির উদ্যোগেই। সংবিধান লঙ্ঘনের অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে আইনি প্রক্রিয়া কি হবে? ডক্টর ইউনূস কি তদন্তের মুখোমুখি হবেন? ইউনূস সরকারের কর্মকাণ্ড কি বিচারিক পর্যালোচনায় যাবে? এগুলো এখন সময়ের অপেক্ষা। রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে এমন অভিযোগ সামনে আসা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি কেবল ব্যক্তি বনাম ব্যক্তিদ্বন্দ্ব নয়, এটি রাষ্ট্র বনাম অসাংবিধানিক প্রবণতার প্রশ্ন। আগামী দিনগুলোতে এই ইস্যু বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে সেটি এখন দেখার বিষয়। সবশেষে রাষ্ট্রপতির দেওয়া সাক্ষাৎকারে প্রমাণিত হয় বর্তমানে বিএনপির সাথে তার সম্পর্ক ভালো। তবে এখন রাষ্ট্রপতি পদ থেকে কি পদত্যাগ করছেন না শাহাবুদ্দিন চুপ্পু? বিএনপি সরকার কি তাকেই রাষ্ট্রপতি করে রেখে দেবে, নাকি নতুন কাউকে রাষ্ট্রপতি পদে যুক্ত করবে? রাজনৈতিক অঙ্গনে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেব। শীঘ্রই আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশে ফিরছেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠে যাচ্ছে? তবে আজকে কিছু অগ্রগতি আপডেট ঘটেছে। আমি যদিও ইমিডিয়েট আগের ভিডিওটাতে আলাপ করেছি যে আওয়ামী লীগ ফিরবে, যে
তাতে কোনো সন্দেহ নাই সরকারের তরফ থেকে ফিরবে বা ফেরানো হবে। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার দিয়েছিলেন এবং এমনকি মৌলবাদী সাম্প্রদায়িক জামাতকেও পর্যন্ত রাজনীতি করবার অধিকার দিয়েছিলেন। আজকে তারই পুত্র তারেক রহমানের আমলে আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক নিষেধাজ্ঞা থাকবে না, সেটি তারেক রহমানের ইচ্ছাই হোক বা আন্তর্জাতিক সমীকরণে হোক না কেন, যে কোনো কারণেই হোক আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে এমন আলামতই পাওয়া গেছে। বাংলাদেশের রাজনীতিতে আসলে প্রতিনিয়ত ঝড় পূর্বাভাস এবং অনেক পূর্বাভাস অন্যরকম হচ্ছে, পাল্টে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটতেই আছে। আজকেই সকালের দিকে দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কিছু নেতার সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শেখ হাসিনা। দীর্ঘ বিরতির পর এই প্রথম দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত কড়া এবং সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন তিনি। শেখ হাসিনা স্পষ্ট করে বলে দিয়েছেন, তৈরি হন, আবার ফিরতে হবে দেশে, মাঠে নামতে হবে। আজকের এই বৈঠকে শেখ হাসিনা ঠিক কি বলেছেন, কেন তিনি হঠাৎ নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিলেন এবং বিএনপি ও নির্বাচন নিয়ে তার বিস্ফোরক মন্তব্যগুলো আসলে কি ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে শেখ হাসিনা দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্যের বাসভবনে, যেখানে কেন্দ্রীয় কমিটির বেশ অনেক সদস্যই উপস্থিত ছিলেন। এই বৈঠকে সবচেয়ে আলোচিত দিক হলো শেখ হাসিনার দেওয়া সরাসরি নির্দেশ। তিনি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, মানসিক এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি নিন, কারণ এবার সবাইকে দেশে ফিরতে হবে এবং দেশের রাজনৈতিক ময়দানে সক্রিয় হতে হবে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলের জল্পনা শুরু হয়েছে, তবে কি শেখ হাসিনা কোনো শক্তিশালী মহলের কাছ থেকে ইতিবাচক সংকেত পেয়েছেন? অনেক নেতার ধারণা, দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে নেত্রী হয়তো কোনো বড় আশ্বাস পেয়েছেন। বৈঠকে শেখ হাসিনা গত 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি এই নির্বাচনকে একটি প্রহসন হিসেবে অভিহিত করেছেন। বৈঠকে উপস্থিত বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশের বর্তমান পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। শেখ হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক পর্যবেক্ষক বাংলাদেশে থাকাকালীন বলেছিলেন নির্বাচন খুব ভালো হয়েছে, কিন্তু তারাই আবার নিজেদের দেশে ফিরে গিয়ে রিপোর্ট দিয়েছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল একটি সাজানো নাটক। শেখ হাসিনা নেতাদের সতর্ক করে বলেন, এসব দুমুখ লোকদের ভরসায় আমাদের বসে থাকলে চলবে না। তিনি নির্দেশ দিয়েছেন, কেন এই নির্বাচন প্রহসন, তার উপযুক্ত ব্যাখ্যা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগ শুরু থেকেই ভোটের হার নিয়ে প্রশ্ন তুলে আসছে। শেখ হাসিনার দাবি, এই নির্বাচনে কোনোভাবেই 60% ভোটের হিসাব মেলানো সম্ভব নয়। তিনি গর্বের সাথে উল্লেখ করেন যে তার ভোট বর্জনের আহ্বানে দেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে। মজার ব্যাপার হলো, শেখ হাসিনা তার শাসনামলের 2018 সালের নির্বাচনের দিনের ভোট রাতে হওয়ার অভিযোগের প্রসঙ্গটি টেনে আনেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, এবার তো 12 ফেব্রুয়ারির ভোট 11 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ব্যালট বক্স বোঝাই করে রাখা হয়েছিল। অর্থাৎ তিনি বর্তমান নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বৈঠকে আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থাকা বর্তমান নিষেধাজ্ঞা। শেখ হাসিনা যুক্তি দিয়ে বলেন, এই নিষেধাজ্ঞা দুটি কারণে সম্পূর্ণ অবৈধ। প্রসঙ্গত, আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যার জন্য সন্ত্রাস দমন আইনে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া যায়। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তিনি অবৈধ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, একটি অবৈধ সরকারের দেওয়া কোনো নির্দেশই আইনত বৈধ হতে পারে না। তিনি বিএনপি সরকারের নাম না নিলেও বর্তমান শাসন ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে তবে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নেব এবং কঠোর কর্মসূচি ঘোষণা করব।
মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত নেতারা শেখ হাসিনার কণ্ঠে সেই চিরচেনা আত্মবিশ্বাস লক্ষ্য করেছেন। তিনি জোর গলায় দাবি করেছেন যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কখনোই স্বীকৃতি দেবে না। বৈঠকে গুরুত্বপূর্ণ অনেক নেতা উপস্থিত ছিলেন, যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। তবে বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এস এম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, তিনিও বৈঠকে উপস্থিত ছিলেন এমনটা শোনা যাচ্ছে, এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই মাঠের পরিস্থিতি তুলে ধরেন এবং নেত্রীর নির্দেশে উজ্জীবিত হন। দর্শক, শেখ হাসিনার এই দেশে ফেরার ডাক বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় নিতে পারে। একদিকে তিনি আন্তর্জাতিক মহলের সমর্থনের আশা করছেন, অন্যদিকে মাঠ পর্যায়ের নেতাদের প্রস্তুতি নিতে বলছেন। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি সত্যি রাজপথে বড় কোনো কর্মসূচিতে ফিরছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সমীকরণ কাজ করছে? আপনার কি মনে হয় শেখ হাসিনার এই নির্দেশ কি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরার পথ দেখাবে? কমেন্ট করে আমাদের জানান। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।